This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে পুজোর শহরে আনোয়ার শাহ রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বহুতলে আগুন, ছাদের উপরে জায়গা ঘিরে রান্না হতো, সেখানেই আগুন ধরে। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটের বাসিন্দাদের। দেখুন সেই ছবিটা। কলকাতা পুরসভার 94 নম্বর ওয়ার্ডের প্রিন্স আনোয়ার শাহ রোডের যে আবাসনে আগুন লেগেছিল এবং যে অংশে আগুন লেগেছিল সেখানে আমরা এখন উপস্থিত হয়েছি এবং দেখা যাচ্ছে পুরো ছাদ জুড়ে এইভাবে একাধিক কিচেনের সামগ্রী পড়ে রয়েছে সিলিন্ডার, এমনকি মূলত এই ছাদের উপর যে রান্নার কাজকর্ম হতো সেটা কিন্তু পরিষ্কার। মূলত কলকাতা পুরসভা সূত্রে খবর, ছাদের ওপর এভাবে সম্প্রসারিত অংশ তৈরি করতে গেলে যে অনুমতি প্রয়োজন সেই অনুমতির কাগজ বড়োতে বা কলকাতা পুরসভার কাছে নেই এবং সে কারণেই কোথাও মনে করা হচ্ছে অবৈধভাবে এই সম্প্রসারিত অংশ তৈরি করা হয়েছিল। যেভাবে এখানে রান্নার কাজকর্ম চলতো এবং একটি আবাসনের ছাদে রান্নার কাজকর্ম চলছে এবং তার নিচে মানুষজন বসবাস করে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কীভাবে এখানে রান্নার কাজকর্ম চলতো। একটা গেস্ট হাউস ছিল, একটি কল্যাণ ইউনিভার্সিটির ক্যাম্পাস এখানে চলতো, এমনকি এখানে আবাসনও ছিল। সব মিলিয়ে মানুষজন যেখানে বসবাস করে, যেখানে শিক্ষামূলক প্রতিষ্ঠান রয়েছে, তার ছাদের ওপরে রান্নাঘর, সব মিলিয়ে প্রশ্ন হচ্ছে নজরদারি নিয়ে। মেচুয়া বাজারে অগ্নিকাণ্ডের পর অ্যাপেক্স কমিটি গড়ে দেওয়া হয়। সেই অ্যাপেক্স কমিটির যারা সদস্য ছিলেন অর্থাৎ সুজিত বসু, ফিরাদ হাকিম সহ তারা কিন্তু মূলত গঠিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই ধরনের রুপটপে কোনো রান্নাঘর বা ঘিরে কোনো কাজ করতে গেলে নির্দিষ্ট অনুমতি প্রয়োজন। কোথায় এই ক্ষেত্রে অনুমতি নেওয়া দরকার সেগুলো আদৌ দেওয়া হচ্ছে কিনা, সে নথিপত্র আদৌ দেখা হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে পড়ছে। ক্যামেরা অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা। একটা নাগাদ হয়তো লেগেছে, পৌনে একটা। আই এম নট ভেরি শিওর, মানে লাঞ্চ করছিল, আমি বুঝতে পারিনি চেঁচামেচিতে। তারপরে দেখলাম ওপরে ছাতে মানে ধোঁয়া বেরোচ্ছে, মাকে নিয়ে নেবে। আপনার মাই ছিলেন? এটা না অয়োর গেস্ট হাউস, বহু বছর ধরে 20-25 বছর ধরে চলছে, এখন অয় হয়েছে। এবার আমার যতদূর আমাদের মনে হচ্ছে, আমরা তো আর উপরে উঠে তো দেখি না, এখানে বোধহয় কিচেন ছিল, যতদূর মনে হচ্ছে কিচেন ছিল, যেটা সিলিন্ডার বাস্ট করে আগুন লেগেছে। না পারমিশন আছে বলে আমার তো মনে হয় না, থাকলেও থাকতে পারে। এখন কোন বাড়ি খুঁজবো তার আছে কিনা, এখন নতুন করতে গেলে আমরা আটকাতে পারি। পুরোনো 20-25 বছর ধরে এরকম একটা বানিয়ে রেখে দিয়েছে, তো জানা নেই। আরো তাহলে এবার যা আছে কর্পোরেশনকে দেখতে হবে, সব বাড়ি খুঁজে ওপরে উঠে উঠে দেখতে হবে। একই দিনে কলকাতায় জোড়া অগ্নিকাণ্ড। আনোয়ার শাহ রোডে হোটেলের পর এবার চেতলাগ্রণীর পুজো মণ্ডপে আগুন। এই মুহূর্তের বড় খবর, চেতলাগ্রণীর পুজো মণ্ডপে আগুন, গোটা মণ্ডপ শর্ট সার্কিট। আপাতত চেতলাগ্রণীতে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে। আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো। সায়ন্ত, তাহলে এই মুহূর্তে আজ সন্ধেবেলায় যারা চেতলাগ্রণীতে পুজো মণ্ডপ দর্শন করতে যাবেন ভাবছিলেন, ঠাকুর দেখতে যাবেন ভাবছিলেন, তাদের জন্য দুঃসংবাদ। একদমই, দেখো দুঃসংবাদ তো অবশ্যই। এখানে চেতলাগ্রণী কলকাতার যে কটি নামজাদা পুজো রয়েছে তার প্রথম সারিতে পড়ে। স্বাভাবিকভাবে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছে, কারণ আজ সারাদিন কোনো বৃষ্টি হয়নি এবং এই সুযোগই নিতে চেয়েছিল মানুষ। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে যেটা চেতলাগ্রণী উদ্যোক্তারা জানিয়েছেন যে তাদের বেলার দিকে ছোট্ট একটি অংশে আগুন লাগে, যেখানে সাজানো হয়েছে সেই অংশে, কিন্তু সেই আগুনটা থেকে মূলত বিদ্যুতের শর্ট সার্কিট হয়েছে বেশ কিছু অংশে, সেটা উদ্যোক্তারাও জানিয়েছেন। যে কারণে তারা নিজেদের ওই সোশ্যাল মিডিয়ার সাইটে এবং বিভিন্নভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে চেতলাগ্রণী মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা। তবে যত দ্রুত সম্ভব দর্শনার্থীদের খুলে দেওয়া হবে, সেটা আজকে রাতের দিকে হবে না আগামীকাল সকাল থেকে হবে, সে ব্যাপারে কোনো নিশ্চিতভাবে বলেনি। সায়ন্ত, আপাতত নজর রাখো, ধন্যবাদ তোমাকে। বিপর্যয়ের 63 ঘন্টারও বেশি সময় পার, এখনো জল নামেনি ইএম বাইপাস সংলগ্ন অজয়নগরের উদিতা আবাসনে। নেই বিদ্যুৎ। এই আবাসনেরই বাসিন্দা সমাজকর্মী মিরাতুন নাহার। 2.5 দিন ধরে জল যন্ত্রণায় নাভিশ্বাস, দুর্বিষহ অভিজ্ঞতা। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা। শুধু এক রাত বৃষ্টি হয়েছে, আজকে এখনো পর্যন্ত 23 তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত 25 তারিখ পর্যন্ত টানা বিদ্যুৎ নেই। এর মূলে কী অব্যবস্থা দায়ী প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারবে। এই বিরাট হাউজিংয়ের মধ্যে কত বৃদ্ধারা রয়েছেন, আমি তো বয়স আমার হলেও আমি সুস্থ মানুষ, কিন্তু আমি একলা রয়েছি। যে কোনো কাজ আজকে মহানগরীতে হয় না, ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের কাজ কেউ দেখে না,
দেখে না, শুধু ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন না, ক্যালকাটা কর্পোরেশন বলে একটা ব্যবস্থা আছে, তারা কিছু দেখে না। বিশেষ হাউজিং, সেই হাউজিং এতটা দুরবস্থার মধ্যে পড়লো যে কিছুতেই বেরোতে পারছে না। চারপাশে সকলেরই ইলেকট্রিসিটি আছে, এখানে নেই। এই প্রশ্নের উত্তরও আমি কোনো খুঁজে পাচ্ছি না। উত্তর দেওয়ার দায় ক্ষমতা যারা কুক্ষিগত করে রেখেছেন তার এবং তাদের। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রীকে আজ প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো ইডি। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশে ইডি দফতরে আজ হাজিরা দেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি, নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ, আগামীকালও আসবো, এমনটাই সহযোগিতা করছি, ভবিষ্যতেও সহযোগিতা করব। বেরোনোর সময় আজ একথা বললেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দেখুন, কোর্ট অর্ডার দিয়েছে, আমাকে আসতে বলেছে, আমি এসছি, আজকেও কালকেও আসবো। ওনারা কিছু প্রশ্ন ছিল করেছেন, আমি যথাযোগ্য সাহায্য করেছি, ভবিষ্যতেও সাহায্য করব। আপনার এই আর্থিক লেনদেন নিয়ে বারবার ওনারা প্রশ্ন করছে, আবার বললাম তো, যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। কোনো ডকুমেন্ট দিয়ে থাকতে হবে? হ্যাঁ, কোন ডকুমেন্ট চাই লাগতে হবে? হ্যাঁ, সে চাইবে, ওরা কালকে চাইবে, কি চেয়েছে ডকুমেন্ট? এখন চাই না, কাল চাইবে, কাল চাইলে আমি দেবো। সামনে